মেঘের এক হাত মিমের কাঁধে, অন্য হাতে মুখ চেপে ধরে আছে। মিম চেষ্টা করেও উত্তর দিতে পারল না। কিছু দূর গিয়ে মিমকে ছাড়লো। মিম মন খারাপ করে বলল, গতকাল বৃষ্টির মধ্যে এই ছেলেটাই দাঁড়িয়েছিল। মেঘ বক্র দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে নীরবে হাঁটছে। মিম কৌতূহলী মনে জানতে চাইল, ছেলেটা কি বলেছে তোকে? বলেছে তুই বড্ড বেশি কথা বলিস। আমি কোথায় বেশি কথা বললাম? তোমাকে গতকাল বলেছি একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমি স্পষ্ট দেখেছি। তুমি আমার কথা পাত্তাই দিলে না। বলেছিলে আমি নাকি ভূত দেখেছি, তার জন্যই তো জিজ্ঞেস করেছিলাম তিনি ভূত কিনা। দাঁতে দাঁত পিষে মেঘ বলল, 3 মাস ঘরের দরজা বন্ধ করে তোকে ট্রেনিং দেওয়া উচিত। কিসের ট্রেনিং? আর্মি, পুলিশ, আমি তো কিছুই হতে চাই না। শান্তিতে থাকতে চাই আর জীবনটা উপভোগ করতে চাই। তারপর একদিন হুট করে মরে যেতে চাই। মেঘ ঠোঁট ফুলিয়ে চোয়াল শক্ত করে বলল, অপরিচিত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই আচার আচরণ শিখে তারপর হুট করে মরে যাস, তাহলে আমার কোনো আফসোস থাকবে না। তবুও রাস্তাঘাটে বারবার আমাকে ফাঁসাতে আসিস না। আমি তোমায় কোথায় ফাঁসালাম? আমি কি অপরিচিত ভাইয়াকে তোমার ব্যাপারে কিছু বলেছি? এত কথা বলিস কেন তুই? আম্মু ছোট থেকে বারবার একটা কথাই বলেছে, মিম, আর যাই করিস না কেন কখনো চুপ থাকবি না। ছোটবেলায় এই কথা বলতো কারণ তখন তোর কথা অস্পষ্ট ছিল, আমরা তোর কথা বুঝতাম না। এখন স্পষ্ট হতে হতে এত বেশি স্পষ্ট হয়ে গেছে যে তোর অতিরিক্ত কথা আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, বুঝেছিস? মিম ভেঙচি কেটে বলল, বুঝেছি। এখন থেকে তোমার কানের কাছে বেশি বেশি কথা বলতে হবে, তাহলেই তোমার মাথা ব্যথা কমে যাবে। মেঘ কপাল গুটিয়ে রাগী চোখে তাকালো, কিন্তু মিমের ওপর তার কোনো প্রভাব পড়ল না। মিম মনোযোগী চোখে মাঠের দিকে তাকিয়ে থেকে হঠাৎই সুমধুর কণ্ঠে বলল, আপু, ওই জায়গাটা সুন্দর না? আমি দাঁড়াই, আমাকে একটা ছবি তুলে দাও। মেঘ মিষ্টি করে হেসে বলল, আচ্ছা। ইট পাথর আর বিস্তীর্ণ অট্টালিকায় পূর্ণ এক দূরধিগম্য শহরের নাম ঢাকা। নগরের সর্বত্র জুড়ে পাথরের হৃদয়ের মানবের অবস্থান, যারা প্রতিনিয়ত মুখোশের আড়ালে অস্তিত্ব লুকায়। মন পুড়িয়ে নব্য স্বপ্ন সাজে। উঁচু উঁচু দালান কোঠায় সুসজ্জিত শহরের মাঝে গাছগাছালিতে ভরা, চারপাশে বাউন্ডারি দেওয়া একটা 3 তলা বাড়ির অবস্থান। বিশাল আকৃতির গেট পেরিয়ে বাড়ির সদর দরজার উপর লেখা সন্ধিকুঞ্জ। স্বপ্ন কেনার এই শহরে নাটাইবিহীন ঘুড়ির মতো স্বপ্ন ওড়ে। আতাউর রহমান খানের সারা জীবনের পরিশ্রমে কেনা এই জায়গা। পরবর্তীতে তার বড় ছেলে আলী আহমদ খান নিজের পরিশ্রমের সবটুকু দিয়ে সাথে হাজারো স্বপ্ন নিয়ে এই বাড়ি নির্মাণ করেছেন। মেঘরা গ্রাম থেকে ফিরেছে 1 সপ্তাহ হলো। প্রত্যেকেই নিজেদের কাজে মনোনিবেশ করেছে। 1 মাস পর মেঘদের টেস্ট পরীক্ষা, তারপরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করায় চাপ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। সারাদিন কলেজ, টিউশন, কোচিং করেই দিন পেরিয়ে যায়। বাকি সময় পড়াশোনা করতে হয়। মিম শহরের নামকরা এক স্কুলে 8ম শ্রেণীতে পড়াশোনা করে, আর আদি পড়ে 5ম শ্রেণীতে। বিকেলের দিকে মেঘ টিউশনে গিয়েছে। পরীক্ষার সন্নিকটে চলে আসায় টিউশনের রেগুলার পরীক্ষা ও সলভ ক্লাস হয়, তাই বাসায় ফিরতে প্রায় সন্ধে হয়ে যায়। সবগুলো টিউশন কাছাকাছি না হওয়ায় মেয়ের খোঁজ খবর নেওয়ার জন্য মোজাম্মেল খান একটা ফোন কিনে দিয়েছে। যদিও প্রথম দিকে তানভীরের আপত্তি ছিল, তারপর খুব ভেবেচিন্তে একটা বাটন ফোন দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছিল। মোজাম্মেল খানের সাথে তানভীরের সম্পর্ক খুব বেশি মধুর না হলেও মেঘের ব্যাপারে তানভীরের দায়িত্ববোধ তার বেশ ভালো লাগে। তাই মেয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্বাভাবিকভাবেই প্রথমে ছেলেকে জানান। মেঘের বন্ধু তালিকাও সীমিত। প্রাইমারি স্কুলের একমাত্র বেস্ট ফ্রেন্ড বন্যা, একসাথে মাধ্যমিক পেরিয়েছে। কলেজ জীবনও প্রায় শেষ পর্যায়ে। বন্যার সাথে বন্ধুত্বের সম্পর্ক দিনকে দিন গাঢ় হতে শুরু করেছে। যদি কখনো মেঘকে প্রশ্ন করা হয়, পরিবারের বাইরে তোমার সবচেয়ে কাছের মানুষ কে, মেঘ 1 সেকেন্ড সময় নষ্ট না করে নির্দ্বিধায় জবাব দেবে, মেহেরনাজ মুনতাহা বন্যা। মেয়ে মানুষ সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, কিন্তু একবার কাউকে বিশ্বাস করলে আমৃত্যু সেই মানুষটাকে নিজের মনে আগলে রাখতে জানে। তার বিশ্বাসে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করে। এই পৃথিবীতে টাকা পয়সা দিয়ে সব কেনা সম্ভব হলেও কারো বিশ্বাস কেনা সম্ভব না। মেঘের জীবনে বন্যা সেই বিশ্বস্ত বন্ধু, যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। নির্দ্বিধায় মনের জমানো আবেগ অনুভূতির কথা শেয়ার করা যায়।
এক ঝাঁক টুনটুনি পাখির মতে মনের গহীনে তোলপাড় করা ইচ্ছেরা ডানা ঝাপটে দিগন্ত পার করে যায়। সিক্ত সতেজ ভালোবাসাময় বন্ধুত্বের প্রখরতা পরিমাপ করা যায়। সাদা কালো ক্যানভাসে রং বেরঙের স্বপ্ন আঁকা যায়। সেই কল্পনাতীত স্বপ্ন পূরণ করতে স্বপ্নচারিণী হয়ে ৭ সমুদ্র পাড়ি দেওয়া যায়। যেই সম্পর্কের মাঝে কোনো লুকোচুরি নেই, অস্তিত্ব নেই, স্বার্থপরতা নেই, আর কোনো আকাঙ্ক্ষাও নেই, এমন একটা বন্ধুত্বের সম্পর্ককে সবাই আগলে রাখতে চায়। স্যারের রুমের সামনে বারান্দায় মেঘ বিরস মুখে দাঁড়িয়ে আছে। নিবৃত্ত চোখ জোড়া বন্যার জন্য অপেক্ষা করছে। আজ একটা পরীক্ষা আছে, কিন্তু পড়াশোনায় কোনোভাবেই মন বসাতে পারছে না। বিষণ্ণ আকাশ দেখে হৃৎপিণ্ড কম্পিত হচ্ছে। মনের কোণে উদাসীনতা ভর করেছে। কখন যে বন্যা এসে পাশ ঘেঁষে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি। বন্যার গায়ের রং উজ্জ্বল, তবে কিছুক্ষণ রোদে থাকলেই চেহারা লালচে বর্ণ ধারণ করে। উচ্চতায় মেঘের থেকে ইঞ্চিখানেক খাটো হলেও মেঘের মতো পাতলা অবয়ব নয়। চুল সবসময় খোপা করা থাকে, মাথা থেকে ওড়নাও সরে না কখনো। চাল চলন আর আচার আচরণে অভদ্রতার ছিটে ফোটাও নেই। মেঘের মতো খুব বেশি চম্মনে না হলেও মেঘের সব চাঞ্চল্যের একমাত্র সঙ্গী সে। মেঘের তাড়ামিতে সবাই বিরক্ত হলেও বন্যা কখনোই বিরক্ত হয় না, বরং শান্ত গলায় বরাবরই মেঘকে বোঝায়। বাইরের জগতে বন্যা ভদ্র আর শান্ত থাকলেও বন্ধু মহলেই সে সর্বদাই স্পষ্টবাদী মেয়ে হিসেবে পরিচিত। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়ায় ছোটবেলা থেকেই বাস্তবতার সঙ্গে লড়াই করে বড় হয়েছে। সরকারি চাকরিজীবী এক বাবা নিজের সবটুকু দিয়ে ৩ সন্তানকে বড় করেছেন। টানাপোড়েনের সংসারে বড় হওয়া বন্যার জীবনে আবেগ যেন মূল্যহীন হয়ে গিয়েছে। বুঝতে শেখার পর থেকে কোনো দিন বাবার কাছে আহ্লাদী আবদার করেনি। বন্যার বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা বরাবর একটাই কথা বলে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। মেঘের উদাসীন মুখশ্রী দেখে বন্যা মেঘের কাঁধে হাত রেখে জানতে চাইল, কি ভাবছিস? বন্যার স্পর্শ পেয়ে মেঘের দৃষ্টি সরে আসে। ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে বন্যার চোখের দিকে তাকায়। বন্যার কাজল ছাড়া চোখে সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে। কপালে দু একটা ভাঁজও পড়েছে। মেঘ কিঞ্চিত হেসে নাটুকে শৈলীতে বলল, ভাবছি তোকে নিয়ে হারিয়ে যাব। বন্যার কৌতূহলী দুচোখে উৎকণ্ঠা স্পষ্ট। ভাবুক স্বরে জানতে চাইল, কোথায়? দূর অজানায়, যেখানে প্রকৃতি মিশেছে রূপ লাবণ্যে। পাহাড়ের বুকে কোলাহল শূন্য একটা ছোট্ট বাড়ি। বাড়ির দোরগোড়ায় স্বচ্ছ পানির ঝর্ণা, গা ছমছমে শীতল বাতাস, টিনের চালে টুপটাপ বৃষ্টি পড়ার শব্দ, মনোহর রূপমাধুরী মিশ্রিত নিসর্গ। প্রকৃতির রূপের কি বাহার! আহা, ভাবতেই মন আনন্দে বিমোহিত হচ্ছে। আহা, যদি একদিনের জন্য তোকে নিয়ে ঘুরতে যেতে পারতাম। মেঘের কথা শুনে বন্যা অবাক হলো না, খুব একটা বিরক্ত হলো না, বরং ঠোঁটে হাসি টেনে মজার ছলে বলল, তুই না হয় দিনের রূপটা বললি, রাতের বেলা কি হবে ভেবে দেখেছিস? মেঘ অনিচ্ছায় কপাল কুঁচকালো। অমাবস্যার রাতের মতো চেহারায় আধার নেমেছে। বিরক্তির ভাব টেনে মনের ভয় আড়াল করে বন্যার দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, আমার সাথে যাবি না বললেই হয়? রাতের কথা টেনে আমার মন ভাঙার অপচেষ্টা করার কোনো মানেই হয় না। অলক্ষ্যে বন্যার হাসির শব্দ গাঢ় হলো। মেঘ অভিমানী চোখে তাকিয়ে আছে। বন্যা হাসি থামিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, যাব। খুশি? যেতে হবে না, আমি একাই যাব। রাগ করছিস কেন? তুই খুব ভালো করেই জানিস আমার পক্ষে সন্ধিকুঞ্জের বাইরে তোদের বাসা ছাড়া একা কোথাও যাওয়ার সাধ্য নেই। মাঝে মধ্যে ঘুরতে যাওয়ার কথা বললে মানসিক শান্তি পাই, আর তুই সেটা নিয়েও মজা করিস। সরি বেবি, আর মজা করব না। কি বলতো, তোর সাথে অ্যাডভেঞ্চারময় জীবন কল্পনাও করতে পারি না। তোর যে ভাই, ওনার জীবন থাকতে কোনো দিন বোধহয় তোকে একা কোথাও যেতে দিবে না। হয়তো। তবে এবার বাড়িতে গিয়ে খুব মজা করেছি। ভাইয়া কোনো কিছুতেই তেমন একটা বাধা দেয়নি। বন্যা আবারও হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তুই মজা করেছিস আর তোর ভাই সেটা চুপচাপ সহ্য করেছে, এটাও আমার বিশ্বাস করতে হবে? মেঘ চোখ মুখ শক্ত করে বলল, তুই আমার ভাইয়াকে যতটা অবজ্ঞা করিস সে ততটাও অপ্রীতিকর মানুষ না। থাক, তোর ভাইয়ের গুণগান নাই বা গাইলি। তোর ভাইয়ের আমাকে দেওয়া ধমকটার কথা আমি আজও ভুলিনি। এখনো মাঝে মধ্যে ঘুমের মধ্যে ধমকের কথা মনে হলে মাঝরাতে ঘুম ভেঙে যায়। পাষাণীর মতো কথা বলবি না। দুঃস্বপ্ন দেখে মাঝরাতে ঘুম ভাঙে তোর, আর সেই দায়ভার আমার ভাইয়ার উপর চাপাচ্ছিস।
ভাইয়া তোকে একবারই ধমক দিয়েছিল, সেটাও আবার আমাদের ভুলের জন্যই। আমরা ভাইয়ার কথা অমান্য করে ঘুরতে গিয়েছি, অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমার হাতে ব্যথা পেয়েছিলাম, সেজন্য ভাইয়া মাত্রাতিরিক্ত রেগে গিয়েছিল। তার জন্য কি সরি বলেনি তোকে?